আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ক্লাসে, যেটা হচ্ছে প্রিপোজিশনের উপর। তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছে, আগে আমাকে এটা জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক দেখছো কিনা, এবং আমার পিছনে স্ক্রিনটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমিও একটু আমার ডিভাইস থেকে চেক করে নেই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমাদের কনফার্মেশন পেলেই আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তবে আমি একবার চেক করতে চাই যে সব ঠিক আছে কিনা। ইয়েস, আমি দেখছি একদম পারফেক্ট। আমি যে পেজটা দেখাচ্ছি এই পেজ দেখা যাচ্ছে। সো তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছ, আমাকে একটু জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা স্পষ্টভাবে। এই তো তৃষার কমেন্ট আমি দেখছি। সবাই একটু আমাকে জানাও আমাকে ঠিকঠাক শুনছো কিনা। ওকে, এই তো নুসরাত, ইসরাত, আয়েশা, সানজিদা সহ যারা আছো, তোমাদের কমেন্টগুলো আমি দেখছি। ইয়েস, পারফেক্ট। দ্যাট মিন্স সব ঠিক আছে। হ্যালো মাসুম রাব্বানি, ইসরাত, মুক্তার, আমাকে ঠিকঠাক শুনছো কিনা এটা একটু প্লিজ জানাও যে। ওকে, ফাইন, ঠিক আছে। আমি ইচ্ছে করে এটা দেখিয়েছি, আমরা এই বোর্ডটা হয়তো সলভ করবো না, নেক্সট বোর্ডে চলে যাব। সো কথা অনুযায়ী আমরা আজকে 8:30টায় প্রিপোজিশন প্র্যাকটিস করবো। অ্যান্ড প্র্যাকটিস করতে গিয়ে আমরা ব্যাখ্যাটাকে এমনভাবে পড়বো যাতে করে আমরা মানে আলাদা রুল পড়তে না হয়। ঠিক আছে? ওকে। সো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও যাতে করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। এখন বাজে 8:34, আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। আমি একটু রিকোয়েস্ট করব, ইচ্ছাদ আছো, তারপর প্রান্তি আছে আমাদের সাথে, সামিরা আছে, ফাইরুজ সহ যারা আছো, একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন দাও। হ্যাঁ, আমি জানি তোমরা লাস্ট প্রায় 2 ঘন্টা ফারহান ভাইয়ের বাংলা ক্লাসটা করেছো। আমার ক্লাসটা আজকে হওয়ার কথা ছিল 6:30টায়, বাট ফারহান ভাইয়ের একটা ইস্যুর কারণে ভাই হচ্ছে ক্লাসটা একটু আগায় নিয়ে আসে, যার কারণে আমার 6:30 ক্লাসটা 8:30টায় নিতে হচ্ছে। আমি তোমাদেরকে কষ্ট দিব না, আমি জাস্ট 1 ঘন্টাও না, মানে তোমাদের অনেকের হয়তো এরপরে ক্লাস টাস থাকতে পারে বা অন্যান্য কাজ থাকতে পারে, আমরা 50 মিনিট থেকে 60 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা আর কি আমাদের এই ক্লাসটা করব। কেমন? আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন দাও যাতে ক্লাসে চলে আসে, তাহলে আমরা আমাদের মূল আলোচনাটাতে চলে যেতে পারবো। কেমন? ওকে, আচ্ছা। সো আমার মনে হয় আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। আমি তোমাদেরকে একটা প্রিপোজিশন আমি একদম ব্যাখ্যা সহ দেখাবো অ্যান্ড সলভ করে দিব। দেন পরেরগুলোর কাজ হচ্ছে তোমরা আমাকে উত্তর করবা, কোথাও আটকে গেলে আমি তোমাদেরকে হেল্প করবো, অ্যান্ড অবশ্যই আমি প্রত্যেকটার ব্যাখ্যা আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে? হ্যাঁ, রাকিবুল বুঝতে পেরেছি, ফার্ন বাই ক্লাস ছিল, একটু কষ্ট করো এই কয়েকটা মাস, ইনশাল্লাহ ভালো আউটকাম আসবে, আউটপুট ভালো হবে। কেমন? আচ্ছা। সো আমি সবাই জয়েন করতে করতে আমি তোমাদেরকে, যারা অলরেডি জয়েন করে ফেলেছো, তোমাদের সময় নষ্ট না করে আমি তোমাদেরকে একটা প্রিপোজিশন সলভ করে দিই, দেন পরেরগুলো থেকে তোমরাও ট্রাই করবা। ঠিক আছে? ওকে। সো আমি আরেকটু জুম করি যাতে তোমাদের দেখতে পাচ্ছ তো, রাইট? স্পষ্ট পড়া যাচ্ছে না? হ্যাঁ, পড়া যাচ্ছে। দেখো, এই প্রিপোজিশনটা ঢাকা বোর্ডে এসেছে। আমরা আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, প্রত্যেকটা পেপারে একটা কথা অলওয়েজ বলি যে তুমি যদি অর্থটা ভালোভাবে ধরতে পারো, মানে উত্তর কি হবে মোটামুটি আন্দাজ করতে পারবা। কেমন? আচ্ছা, তোমরাও চাইলে আমার সাথে গেস করতে পারো এদিকে না তাকায়া। বলছে চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু। চ্যারিটি মানে কি? দানশীলতা। দানশীলতা হচ্ছে একটা মহান বা মহৎ গুণ। আবার বলছি, আমি তোমাদেরকে প্রথমটা করিয়ে দিব। সো তোমরা একটু আমার সাথে থাকো, দেন পরের গুলোতে তোমরা প্র্যাকটিস করো আমার সাথে। চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু। চ্যারিটি মানে কি? দানশীলতা। দানশীলতা হচ্ছে একটা মহান গুণ। বলছে আ পারসন, একজন ব্যক্তি, শুড বি এন্ডোড ড্যাশ দিস ভার্চু। মনে করো তুমি বুঝতে পারছো না যে ভাইয়া এখানে প্রিপোজিশন কি হবে। তোমাদেরকে একটা কথা বলে নেই, তোমার পরীক্ষায় প্রিপোজিশন থেকে 2 ধরনের প্রশ্ন আসবে। এক, তোমার যে রুলগুলো আছে ওইগুলো সেন্ট্রিক প্রশ্ন। সেকেন্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে এগুলো একটু আমাদেরকে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ।
ইলোরা, রমি। যেমন এইখানে বলেছে এন্ডোর্ড, এটার সাথে প্রিপোজিশন কি দিয়েছে? উইথ। বলছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে আমি তোমাদেরকে বলছিলাম এটাই, যে আমরা ধরো বেসিক যে রুলগুলো আছে এগুলো থেকে উত্তর করতে পারবো, পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো ওইগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। সো তোমাকে এমনি বলতে হবে না যে ভাইয়া এন্ড্রয়েড উইথ এন্ড্রয়েড, এইভাবে দরকার নাই, আমার সাথে প্র্যাকটিস করো তাহলেই হবে। ঠিক আছে নীলাকা, আমি জানি অনেকেই মাত্র ক্লাস শেষ করেছো, সেজন্য প্রথমটা আমি করাচ্ছি যাতে পরের গুলোতে তোমরা একদম প্রপারলি করতে পারো। সো বলছে এন্ড্রয়েড উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ কোনো বিশেষ গুণ বা শক্তিতে গুণান্বিত হয়। এখানে গুণের কথা বলছে, তার মানে কোন একজনে বলি না যে সে তার মধ্যে অনেস্টি আছে, সততার গুণে সে গুণান্বিত, একইভাবে এখানে দানশীলতার কথা বলছে। ঠিক আছে, তো এটাই বলছে যে কোন একটা বিশেষ গুণে গুণান্বিত হওয়া বুঝাতে আমরা কি বলি? এন্ডোড উইথ। অনেকে বলতে পারো যে ভাই এই স্লাইডটা কিভাবে পাবো? এটা কোনো স্লাইড না, এটা একটা বই, বইয়ের পিডিএফ। এই বইটা আমরা ইনশাল্লাহ এই সপ্তাহেই তোমাদের জন্য রিলিজ করব, ডিটেইলে আমি তোমাদেরকে বলবো আস্তে ধীরে, কেমন? আচ্ছা, সো এন্ডোডের সাথে প্রিপোজিশন আমরা কি দিচ্ছি? উইথ। সবাই আস্তে আস্তে আমি একটা সলভ করাই দিই। বলছে ইট মেক্স পিপল, এটা মানুষকে করে থিঙ্ক। আমি আরেকটু কি জুম করব তোমাদের জন্য সুবিধা হয়? আচ্ছা, তাহলে এগুলো মুছে ফেলতেছে, আরেকটু জুম করে দিচ্ছি তোমাদেরকে, কেমন? ওকে, সো প্রথমটা আমরা কি দিচ্ছিলাম? উইথ। আমাকে একটু টাইম দাও, আমি যাতে তোমাদেরকে একদম পারফেক্ট। ওকে, 166। আচ্ছা, সো আমরা প্রথমটা দিয়েছিলাম উইথ, তাই না? মানে হচ্ছে কোন একটা বিশেষ গুণে গুণান্বিত হওয়া। সাউন্ড কম, রাইট? আচ্ছা, আমাকে একটু টাইম দাও, আমি সাউন্ডটা ঠিক করছি। সবাই কি সাউন্ড কম শুনতে পাও নাকি এক দুইজন? জাস্ট আমাকে একটু বলো তো, সবার কাছে কি সাউন্ডটা কম? এই যে বলতেছে যে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি একটু দেখছি, আমাকে একটু সময় দাও। এই যে একজন বলছে ভাইয়া এবার ঠিক আছে। এই যে একজন বলছে ভাইয়া এবার ঠিক আছে। আচ্ছা, আমি তো প্রপারলি শুনছি, আমার মনে হয় এখন ঠিকঠাক শুনবা। হ্যাঁ, এখন ঠিকঠাক শুনবা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। সো তারপর কি বলছে? যে ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি ড্যাশ দেয়ার ফেলোম্যান অ্যান্ড ডু দেম গুড। এটা বাংলাটা ধরো আমরা বুঝতেছি না, আমরা একটু যদি এখানে দেখি, ইটস ইট ইট বলতে এখানে কাকে বোঝাচ্ছে ভাইয়া? চ্যারিটিকে বোঝাচ্ছে, মানে দানশীলতাকে বোঝাচ্ছে। বলছে এই দানশীলতাটা মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি, মানে মানুষকে বলছে তাদের সহকর্মীদের প্রতি বা সহকর্মীদের সম্পর্কে অনুকূলভাবে চিন্তা করতে, এবং এই যে ফেলোমেন মানে কি? সহকর্মী। এবং ডু দেম গুড মানে তাদের মঙ্গল করতে শেখায়। সহজ ভাষায় এই দানশীলতা ব্যাপারটা তাদের যেই সহকর্মী আছে মনে করো, বা ধরো তোমার যে বন্ধু বান্ধব আছে, তাদের ব্যাপারে কি বলছে? মানে পজিটিভ চিন্তা ভাবনা করতে, প্লাস হচ্ছে তাদের মঙ্গল করতে শেখায়। ঠিক আছে, সো এখানে কি হইতে পারে? আমরা বলছি যে ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি, এখানে যদি আমরা অফ দেই, তোমরা একটু ট্রাই করো উত্তর না দেখে, অফ দেয়ার ফেলোমেন মানে কি? আমরা বাংলায়
অফ কখন ব্যবহার করি বলো তো? সরি, ইংরেজিতে অফ কখন ব্যবহার করি? যখন বাংলায় আমরা প্রিপোজিশন, সরি, বাংলায় আমরা র অথবা এর কথাটা বলতে চাই, তাই না? র অথবা এর কথাটা বলতে চাইলে এটা ব্যবহার করি। যেমন এইখানে বলেছে সহকর্মীদের, রাইট? আচ্ছা, তারপর কি বলছে দেখো, ইট ইজ অলসো দ্য চেয়ারফুল গিভিং অফ ওয়ানস পজিশন টু সামওয়ান ড্যাশ নিড। অর্থাৎ বলছে এটা নিজের সম্পদ অভাবী কাউকে হাসি মুখে দান করাকেও বোঝায়। ঠিক আছে, এটা নিজের সম্পদ অভাবী, বলছে ইট ইজ অলসো দ্য চেয়ারফুল গিভিং। চেয়ারফুল গিভিং মানে বোঝাচ্ছে হাসি মুখে দান, অফ ওয়ানস পজিশন টু সামওয়ান ড্যাশ নিড। আচ্ছা, মানে বলছে এমন একজন যার যে ধরো অভাবী, যার কোনো একটা জিনিসের প্রয়োজন, এমন ব্যক্তিকে হাসি মুখে দান করাটাকেও অন্তর্ভুক্ত করে এই ব্যাপারটাতে। কেমন? সো এইখানে আমরা প্রিপোজিশন কি দিব? ইন। কেন? এই যে দেখো, ইন নিড, এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ বিপদগ্রস্ত বা অভাবী। সো এখানে কি বলছে? সামওয়ান ইন নিড, মানে এমন একজন যে অভাবী, যে বিপদগ্রস্ত। ঠিক আছে, সো বলছে এমন একজন যে অভাবী অথবা বিপদগ্রস্ত। বুঝাতে পারলাম এখানে কেন ইননিড হয়েছে? ইননিড মানে কি? বিপদগ্রস্ত বা অভাবী। সো বলছে এই দানশীলতার ব্যাপারটা এমন বোঝায় যে কেউ একজন হাসি মুখে কোন একজন অভাবীকে বা বিপদগ্রস্তকে দিল। ক্লিয়ার? আচ্ছা, সো যদি এটা বুঝো, একটু আমাকে, আমরা চলো আস্তে আস্তে তোমাদের কাছে যাই। আমাকে বলো এটা কি হতে পারে? দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস ড্যাশ আর্থ অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ ড্যাশ ম্যান। মানে বুঝাচ্ছে এটা নিজের সম্পদ অভাবী, সরি, বলছে এই গুণটা, মানে এই যে দিস কোয়ালিটি, এই গুণটা বলছে পৃথিবীতে সুখ বয়ে আনে। এই যে দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস, এই গুণটা সুখ নিয়ে আসে ড্যাশ আর্থ, পৃথিবীতে। সো ডি নাম্বারে কি হবে বলো? কি হতে পারে? আর যাদের একটু কষ্ট হবে যে ভাই আমরা এতক্ষণ ধরে ক্লাস করেছি, তোমরা চাইলে লিভ নিতে পারো, পরে রেকর্ডেড ক্লাস দেখে নিও, সমস্যা নেই। বলো তো ডি নাম্বারটা কি হবে? ইয়েস, এখানে যদি আমরা টু দেই কিংবা অন দেই, দুটোই হতে পারে। মানে পৃথিবীতে, এই যে দেখো বলছে পৃথিবীতে সুখ বয়ে আনা বুঝাতে ব্রিং টু, অথবা পৃথিবীতে সুখ বিরাজ করা বুঝাতে ব্রিং অন আর্থ ব্যবহার হয়। মানে তুমি টু দিলেও হবে, আবার অন দিলেও হবে। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে? যে বলছে দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস টু আর্থ অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ ড্যাশ ম্যান। এফ নাম্বারটা কি হবে? সরি, ই নাম্বারটা। বাংলাটা বুঝাই আমি তোমাদেরকে। বলছে অ্যান্ড স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করা। বলছে স্ট্রেংথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপস, অর্থাৎ এই যে মানুষের যে সম্পর্ক আছে, সম্পর্কের যে বন্ধন আছে, এটাকে দৃঢ় করে বা শক্তিশালী করে। সো ই নাম্বারে কি হবে বলতো? বলছে দিস কোয়ালিটি স্ট্রেংথেন্স, এই গুণটা শক্তিশালী করে, দৃঢ় করে দ্য টাইজ অফ রিলেশনশিপ, সম্পর্কের যে টাইগুলো আছে, বন্ধন আছে, ড্যাশ ম্যান, মানুষের মাঝে। নুসরাত, আমি তোমাদের সাথে এটার ব্যাপারে শেয়ার করবো, এটা এখনো পাবলিশ করা হয় নাই ভাইয়া। না মেহরিন, দেখো আমরা যদি দুইজন ব্যক্তির মাঝে বুঝাই আমরা কি দেই? বিটুইন দিই। দুইয়ের অধিক বুঝাইলে আমরা কি দেই বলতো? এখানে কি বলেছে? যে মেন, মানুষের মাঝে সম্পর্কের বন্ধন, তাহলে কি হইতে পারে? হ্যাঁ, এই যে একজন বলছে ভাই উইথ বা অ্যামাং, ইয়েস হবে, কারেক্ট। তাহলে আমরা বলি যে দিস কোয়ালিটি স্ট্রেংথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ অ্যামাং মেন। ঠিক আছে, আচ্ছা। এরপর বলছে ইট শুড নট বি মেজার্ড ড্যাশ টার্মস অফ মানি। বলছে ইট শুড নট বি মেজার্ড, মানে এটাকে পরিমাপ করা উচিত না
ড্যাশ টার্মস অফ মানি, মানে টাকার অঙ্ক দিয়ে এটাকে পরিমাপ করা উচিত না। ঠিক আছে, সো কি হবে? ইলোরা, ইয়াসমিন, একজন মুনতাহা, না এটা তো ফ্রি সবার জন্য ভাইয়া, সবাই করতে পারবে এটা। সো আমাকে একটু বলো তো এফ নাম্বারটা কি হইতে পারে? বলছে ইট শুড নট বি মেজার্ড ড্যাশ টার্মস অফ মানি। ইয়েস, দেখো তোমরা যখন কয়েকদিন পর এডমিশনের প্রিপারেশন নিবে, মানে এইচএসসি শেষ করে, তারপর তোমাদেরকে প্রিপোজিশনের যে টাইপগুলো পড়ানো হবে, দেখবা যে একটা টাইপের নাম হবে এরকম যে কম্পাউন্ড প্রিপোজিশন, একাধিক শব্দ মিলে আর কি প্রিপোজিশন হয়, একাধিক জিনিস থাকে ওইখানে। সো এই কম্পাউন্ড প্রিপোজিশনটা বলতে বুঝাইতেছে, যেমন ধরো এখানে আমরা কি দিচ্ছি? ইন দিচ্ছি। কেন? এই যে দেখো, ইন টার্মস অফ একটা কম্পাউন্ড প্রিপোজিশন, যার অর্থ হলো কোনো কিছুর পরিপ্রেক্ষিতে, কোনো কিছুর মানদণ্ডে, বা এখানে কোনো কিছুর অঙ্কে বোঝাচ্ছে। ঠিক আছে, না ইন টার্মস অফ, এটা একসাথে হবে সবসময়। হ্যাঁ, ইন টার্মস অফ। আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলি, তুমি ট্রাই করো, তোমার অনেক ভুল হবে, কোনো অসুবিধা নাই, বাট ভুলের জন্য মানে এটার সমাধান হিসেবে আমি আছি। ঠিক আছে, আমরা বলি না যে ইন টার্মস অফ মানি, টাকার অঙ্কে, টাকার মানদণ্ডে। ঠিক আছে, সো অলওয়েজ এটা ভুল না হলেই হবে, মনে আজকে লাস্ট ভুল, যাতে আর ভুল না হয়। তাহলে এ পর্যন্ত আমরা কি কি পড়লাম? এন্ডোর্ড, এটার সাথে প্রিপোজিশন কি হয়? উইথ হয়। তার অর্থ তখন কি হয়? কোন একটা বিশেষ গুণে গুণান্বিত হওয়া। মনে থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো চাইলেও আমরা চেঞ্জ করতে পারবো না। সো এন্ডোর্ডের সাথে প্রিপোজিশন কি হবে? উইথ। অর্থ কি দাঁড়াবে? বিশেষ গুণে গুণান্বিত হওয়া। ঠিক আছে, হ্যাঁ তানজিলা, সবার কমেন্ট দেখা যাচ্ছে, সুপ্তা, ওকে। তারপরে এখন আমরা দেখলাম যে ইন টার্মস অফ, ইন টার্মস অফ, ঠিক আছে, মনে থাকবে, ওকে। তারপর দেখো কি বলছে, বলছে রাদার ইট শুড বি মেজার্ড ড্যাশ দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স। কি বলছে? একটু আগে বলেছিল যে আসলে এটা টাকার অঙ্কে, মানে টাকার মানদণ্ডে কোনো কিছু বিচার করা উচিত না, বরং ইট শুড বি মেজার্ড, এটাকে মানে মাপকাঠি বা এটাকে বিচার করা উচিত, কাইন্ড অফ এরকম। ঠিক আছে, এটাকে পরিমাপ করা উচিত ড্যাশ দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স, মানে বলছে যে সে যেই ধরনের স্যাক্রিফাইস করে ওইটার বিচারে পরিমাপ করা উচিত। আচ্ছা সাবিকুন নাহার, আমি আরেকটু জুম করছি, তাহলে দাঁড়াও, ততক্ষণ তোমরা এটা আনসার করো, আমি জুম করছি আরেকটু, কেমন? জুম করলে শুরু হচ্ছে, আমরা এতক্ষণ যে লেখাগুলো লিখেছিলাম না, ওইগুলো একটু প্যারা হবে। আচ্ছা, ব্যাপার না, আমি এগুলো মুছে দিচ্ছি ততক্ষণ। বলো তো কি হবে ভাইয়া এটা? ইয়েস, সবার উত্তর কারেক্ট। এখানে আমরা প্রিপোজিশন কি দিচ্ছি? বাই দিচ্ছি। কেন আমরা এখানে কেন প্রিপোজিশন বাই দিচ্ছি? এখানে কি বলছে দেখো, রাদার ইট শুড বি মেজার্ড, বরং এটাকে পরিমাপ করা উচিত। ঠিক আছে, বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স, বলছে বাই দ্য, মানে কোনো কিছুর দ্বারা বুঝাইতে, বা এখানে বুঝাইতেছে যে মানে এমন জিনিসটা দ্বারা যেটা দিয়ে সে পরিমাপ করেছে, সরি সে স্যাক্রিফাইস করেছে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলেছে? ইনফ্যাক্ট ইট ইজ আ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস, বলছে এমনকি এটা একজনের করা ত্যাগের কোথায় কোথায় দ্বারা পরিমাপ, বলছে প্রকৃতপক্ষে এটি আত্মত্যাগের একটা রূপ, যা ছাড়া আমাদের সমাজে উন্নতি করতে পারে না। বলছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ আ ফর্ম, ফর্ম মানে কি? রূপ। বলছে এটা একটা রূপ দ্যাট সেলফ স্যাক্রিফাইস, মানে সেলফ স্যাক্রিফাইস মানে কি? আত্মত্যাগ, মানে বলছে যে এটা আত্মত্যাগের একটা রূপ। সো কি হবে? হ্যালো ফারদিন, ওকে বলো। থ্যাংক ইউ সো মাচ ফারদিন, এত এত হেল্প করার জন্য বন্ধু। আচ্ছা বলো, এইচ নম্বরে কি হবে? বলছে ইট ইজ আ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস। থ্যাংক ইউ সো মাচ নুসরাত, কারেক্ট আনসার। বলছে
এটা হচ্ছে আত্মত্যাগের। আমি তোমাদেরকে বারবার বলেছি, নুসরাত যেমনটা বলেছে, না তানজিলা, নুসরাত যেমনটা বলেছে যে বাংলায় যখন আমরা র বা এর কথাটা ব্যবহার করি ইংরেজিতে সেখানে প্রিপোজিশন অফ দেই। সেখানে কি বলেছে? আত্মত্যাগের। ঠিক আছে, কোথায় কথাটাকে আছে? এই যে আত্মত্যাগের। সো কি হবে? বলছে ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। যারা পারছো না আমি তোমাদেরকে আবারও বলছি, তুমি পারবা না খুবই স্বাভাবিক। যেমন আজকের ক্লাসে মানে আমি একটু পরে এই যে পুরোটা শেষ করে আমি তোমাদেরকে বলবো যাতে এই জিনিসটা আবার পরবর্তীতে ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, সো র বা এর বুঝাচ্ছে এই জন্য আমরা এখানে অফ দিয়েছি। সো কি হবে? বলছে ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। এটা হচ্ছে আত্মত্যাগের একটা রূপ, যেটা মানে যেটা ছাড়া আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। আমাদের সমাজ উন্নতি করতে পারে না। কেমন? সো এখানে বলতেছে যেটা ছাড়া, ছাড়া কথাটা নাই, সো এখানে ছাড়া এটার প্রিপোজিশন দাও। বলছে যেটা ছাড়া আওয়ার সোসাইটি, আমাদের সমাজ ক্যানট প্রোগ্রেস, উন্নতি করতে পারে না। কেমন? এলোরা, শারমিন একটু জাস্ট ধৈর্য ধরো, তোমরা ক্লাসে অনেকে লেটে এসেছো, অনেকে শুরুর দিকে একটু প্যারা খাইছো। সেকেন্ডটা থেকে ভাইয়া তোমাদেরকে হেল্প করবো সর্বোচ্চ। ঠিক আছে? এই আই নম্বরটা কি হবে বলো? ওই যে র বা এর বুঝাইলে অফ বলেছিলাম, উইদাউট। থ্যাংক ইউ সো মাচ। দেখো কি বলেছি, ইনফ্যাক্ট ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। এটা হচ্ছে আত্মত্যাগের একটা রূপ, উইদাউট হুইচ কি হবে? উইদাউট। উইদাউট হুইচ মানে যেটা ছাড়া আবার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস, আমাদের সমাজ উন্নতি করতে পারে না। তারপর কি বলছে? সো সুতরাং এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ড্যাশ চাইল্ডহুড। মানে বলছে সুতরাং প্রত্যেকের এই যে হ্যাবিটটা আছে, এই যে হ্যাবিট মানে হচ্ছে দান দান করার যে হ্যাবিট বা অভ্যাসটা আছে, এটা চাইল্ডহুড থেকে, শৈশবকাল থেকে চর্চা করা উচিত। ঠিক আছে? সো এখানে বলছে যে এভরিবডি শুড প্র্যাকটিস, প্রত্যেকের চর্চা করা উচিত দিস হ্যাবিট, এই অভ্যাসটা ড্যাশ চাইল্ডহুড, শৈশব থেকে। থেকে বুঝাচ্ছে, হতে বা থেকে বললে, হতে বা থেকে বললে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি বলো? নুসরাত বলছে ভাই মাথার উপর দিয়ে যাইতেছে, একটু দেরি করে আসছি, সমস্যা নাই, 2 নাম্বারটা থেকে তোমাদের মাথার ভিতর দিয়ে যাবে। ঠিক আছে? যাদের বুঝতে পারছো না জাস্ট 2 নাম্বারটা পর্যন্ত ওয়েট করো, আমি তোমাকে কথা দিচ্ছি বুঝবা। কেমন? ওকে, ইয়েস, প্রিপোজিশন ফ্রম হবে, আমরা জানি ফ্রম হলে হতে বা থেকে বোঝায়। এখন আসো, যারা বলতেছো ভাইয়া বুঝতেছি না কি পড়াইতেছেন, তোমাদের জন্য আমি একটু রিক্যাপ করি, 2 নাম্বারটা থেকে তো বুঝবা, তাও আমি এটাকে একটু সংক্ষেপে বলে দিই। লেডিজ আর আসো, প্রিপোজিশন 2 ধরনের আসবে তোমার পরীক্ষায়। কয় ধরনের? 2 ধরনের, মানে এইভাবে এখানে 2 টাইপের প্রিপোজিশন আছে। নাম্বার 1, এই যে যেমন এটা মুখস্থ করতে হবে না, তুমি অর্থটা বুঝলেই হবে যে মানে শৈশব থেকে বুঝাচ্ছে। সো আমরা যখন থেকে বা হতে দেখি বাংলায়, ইংরেজিতে প্রিপোজিশন সেখানে ফ্রম ব্যবহার করি। এই বেসিক রুলগুলো আমরা পড়েছি। সো এক টাইপের প্রিপোজিশন পরীক্ষা আসবে, সেগুলো কি? রুল বেসড। ক্লিয়ার? কিছু প্রিপোজিশন আছে যেগুলো আসলে রুলের তোয়াক্কা করে না, একটু মুখস্থ করা লাগে, সেগুলোকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন এন্ডোড, এটার সাথে আমরা উইথ ব্যবহার করি, মানে কোনো কিছু কোনো বিশেষ গুণে গুণান্বিত হওয়া। কেমন? বুঝাতে পারলাম? তারপরে এই যে ব্রিং, সরি ইন টার্মস অফ, কোথায় কোথায়? এই যে ইন টার্মস অফ, এইরকম। তোমার শুরুর দিকে একটু প্যারা লাগবে, বুঝতে পারবে না, তুমি শুরুর কিছু জিনিস যদি একটু মুখস্থ করে ফেলো, তাহলে তুমি নেক্সট টাইম ঘুরে ফিরে এগুলো থেকে আসবে। তাও তোমরা যদি চাও আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা লম্বা, মানে লম্বা বলতে আমি একটা ছোট একটা লিস্ট দিতে পারি ঘুরে ফিরে যেগুলো থেকে প্রশ্ন আসে, মানে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বের করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটা লিস্ট দিয়ে দিব, ওইগুলো পড়লে ইনশাআল্লাহ ওইগুলো থেকে আসবে, যদি চাও আর কি তোমরা। ঠিক আছে? আচ্ছা চলো, যারা একটু লেট করে ফেলেছো আমরা 2 নাম্বারটা দিয়ে শুরু করি, ইনশাআল্লাহ 2 নাম্বারটাতে আমরা অনেক ভালো করতে পারবো। ঠিক আছে? আরেকটা কথা একটা বলে নেই, যারা একটু লেট করে আসছো, ভাইয়া তুমি যদি আজকে প্রথম একটা প্র্যাকটিসের ক্লাসে এসে মনে করো যে তুমি সব পারবা, এটা কি একটু ভুল না বলো? শুরুর দিকে না পারাটা স্বাভাবিক না? একটু যদি প্র্যাকটিস করি রেগুলার বেসিসে,
তাহলেই না আস্তে আস্তে পারবো, রাইট? সো প্লিজ এইটা মানে আজকে প্রথম দিন এসেই তুমি এটা ভাইবো না যে ভাইয়া আমি পারতেছি না কেন। রেগুলার ক্লাস করো, আমি তোমাদেরকে আরো অনেকগুলো ক্লাস দিব প্রিপোজিশনের উপর, ঠিক আছে দীপ্তি? ওকে ওকে দিব। আমি একদম শুধু মানে এই লাস্ট মোমেন্টে তোমাকে আমি অনেকগুলো পড়াইয়া লাভ নাই, যেগুলো লাগবে তোমাদের আমি শুধু ওইগুলোই দিব, কেমন? সো ডোন্ট ওয়ারি, ক্লাসে থাকো আমার সাথে। আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর মিনিমাম আরো 5টা ক্লাস দিব, এন্ড ইনশাল্লাহ এই ক্লাসগুলোতে এনাফ হয়ে যাবে। আর এই যে জিনিসটা দেখছো, এটা আমরা ইনশাল্লাহ এই উইকে তোমাদেরকে একটা বইয়ের ব্যাপারে আপডেট দিব, ওই বই থেকেই এই জিনিসগুলো পড়াচ্ছি, এখানে এক্সপ্লেনেশন আছে, অর্থ আছে, যাতে তুমি নিচে যখন প্র্যাকটিস করো তুমি পারো, কেমন? আচ্ছা আচ্ছা, চলো আমরা ময়মনসিংহ বোর্ডেরটা একটু সলভ করি। বলছে জেনজি, জেনজি রেফার্স ড্যাশ দ্য গ্রুপ অফ পিপল বর্ন আফটার 1996। বলছে জেনজি বলতে বুঝায়, বা জেনারেশন জেড, জি যেটাই বলো, মানে ওই জন্মগ্রহণকারী গ্রুপটাকে বা ওই মানুষদেরকে যারা 1996 সালের পরে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? 1996 এর পরে জন্মগ্রহণ করেছে, এই গ্রুপটাকেই বলা হয় কি? জেনজি। রেফার্স এর পরে একটা স্পেসিফিক প্রিপোজিশন হয়, দেখি পারো কিনা? রেফার্স এর পরে একটা স্পেসিফিক প্রিপোজিশন হয়, দেখি পারো কিনা? এটাকে বলা হয় ফ্রেজাল ভার্বও বলা হয় আর কি এগুলোকে, বুঝছো? সো দেখি পারো কিনা। রেফার্সের পরে এই যে ধরো যারা পারতেছো না, তুমি আজকে লিখে শিখে ফেলবা আর এই ভুলটা করবা না, ঠিক আছে? আজকে শিখে ফেলবা আর এই ভুলটা করবা না। রেফার্সের পরে সবসময় প্রিপোজিশন টু দেখি আমরা আমাদের এইচএসসি সেন্ট্রিক, মানে এইচএসসি তে যখন আসবে এইটা থেকে রেফার্স আসলে টু ই আসবে, এর বেশি আসবে না, তোমার কঠিন দিবে না। সো রেফার্স টু মানে কি? বুঝানো। রেফার্স টু বলতে কি বুঝায়? বুঝানো। সো কি হচ্ছে, বলছে জেনজি রেফার্স টু, জেনজি বলতে বুঝায়। মনে থাকবে, যারা এটাতে ভুল করছি খুবই স্বাভাবিক, হয়তো আগে কখনো প্র্যাকটিস করো নাই, খুবই স্বাভাবিক। আর ভুল হবে, বলো নুসরাত, লিহাদ, শামিমা, তারান্নুম, রেফারেন্সের সাথে কি হয়? টু হয়। রেফারেন্সের সাথে কি হবে? প্রিপোজিশন টু হবে। সো জেনজি রেফার্স টু দ্য গ্রুপ অফ পিপল বর্ন আফটার 1996। বলছে দে আর কল্ড সো বিকজ দে আর ডিজিটাল নেটিভস হু হ্যাভ গ্রোন উইথ টেকনোলজি। বলো দেখো কি বলছে, বলছে দে আর কল্ড মানে তাদেরকে এটা ডাকা হয় কারণ দে আর ডিজিটাল নেটিভ হু হ্যাভ গ্রোন উইথ টেকনোলজি। এই যে বলছে তাদের ডিজিটাল নেটিভ বলা হয় কারণ তারা স্মার্টফোন এবং ইন্টারনেটের মতো প্রযুক্তির সাথে বেড়ে উঠেছে, ঠিক আছে? আবারও বলি, বলছে দে আর কল্ড সো বিকজ দে আর ডিজিটাল নেটিভস হু হ্যাভ গ্রোন ড্যাশ উইথ টেকনোলজি। গ্রো এর সাথে যে গ্রো ভার্বটা আছে এইটার সাথে স্পেসিফিক একটা প্রিপোজিশন হয় যেটার মানে হচ্ছে বেড়ে ওঠা, ঠিক আছে? এই যে গ্রো ভার্বটা আছে, গ্রো থেকেই তো গ্রোন আসছে, গ্রো গ্রিউ, এই যে গ্রো থেকে কি আসছে? গ্রোন আসছে। সো এই গ্রো ভার্বটার সাথে স্পেসিফিক একটা প্রিপোজিশন আছে যেটা ব্যবহার হয় অলওয়েজ। না পারলে কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে আজকে দেখাই দিব, নেক্সট টাইম ভুলটা করবা না। আমি একটু পরপর জিজ্ঞেস করব, ঠিক আছে? তানজিমুল দিনাজপুর বোর্ড, এটা ময়মনসিংহ বোর্ডের। ইয়েস, গ্রো এর সাথে ইরা প্রিপোজিশন কি হয়? আপ হয়, তাই না? গ্রো আপ। তাহলে আমরা এই দুটোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা চলে, বা ফ্রেজাল ভার্বের মধ্যে একটা পড়ে। সো আমরা কিটা বুঝছি? মনে থাকবে আমাদের রেফার্স টু, গ্রো আপ, মনে থাকবে? মনে থাকবে নূর ইসলাম? ওকে। সো বলছে হু হ্যাভ গ্রোন আপ, যারা বেড়ে উঠেছে উইথ টেকনোলজি, টেকনোলজির সাথে, লাইক স্মার্টফোনস এন্ড ইন্টারনেট। বলছে নর্মালি জেনসি কিডস আর ফন্ট ড্যাশ ইউজিং ডিজিটাল ডিভাইসেস এন্ড গ্যাজেটস ডেইলি। বলছে সাধারণত যেই জেনজিরা আছে, মানে জেনজি যারা আছে আর কি, তারা ফন্ট ড্যাশ ইউজিং ডিজিটাল ডিভাইসেস এন্ড গ্যাজেটস ডেইলি, আধুনিক যে ডিভাইসগুলো আছে এগুলোতে তারা এগুলো একটু পছন্দ করে। সো পছন্দ করা বুঝাতে ফন্ডের সাথে স্পেসিফিক একটা প্রিপোজিশন হয়, দেখি পারো কিনা? ইক্লিপস ভয়েড টাইপের একটা আইডি, তোমার নামটা জানি না ভাইয়া। আচ্ছা বলো, এই যে এখানে কি আছে? ফন্ড। ফন্ডের সাথে একটা স্পেসিফিক প্রিপোজিশন আছে, সেটা কি হবে বলো তো? একদম এটা হবে, তোমার পরীক্ষা আসলে ওইটাই হয়।
দেখো যারা পারতেছো না, তুমি তো এখন শিখতেছো, এই ভুলটা কি আর করবা? এই যে একটু আগে দুইটা করলাম আমরা, রেফার টু, গ্রো আপ, ফন্ডের সাথে যেটা হয় এটা হচ্ছে অফ। থ্যাংক ইউ, কারেক্ট আনসার তিশা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে তিশা। তাহলে ফন্ডের সাথে প্রিপোজিশন কি হবে তিশা? অফ। বলছে দে আর অলসো ভেরি গুড ড্যাশ ইউজিং অনলাইন অ্যাপস অ্যান্ড লুকিং ড্যাশ ইনফরমেশন। আচ্ছা, বলছে দে আর অলসো ভেরি গুড, তারা খুব ভালো। বলছে তারা খুব ভালো ড্যাশ ইউজিং অনলাইন অ্যাপস, মানে অনলাইন যেই অ্যাপগুলো আছে, অনলাইন যেই অ্যাপগুলো আছে এগুলো ব্যবহারে তারা খুব ভালো। সো কোন একটা জিনিসে ভালো বা দক্ষ বুঝাতে গুডের পরে প্রিপোজিশন কি হয়? আমরা ছোটবেলায় আমাদেরকে এই এক্সাম্পলটা দিয়েছে অঙ্ক দিয়ে, যে সে গণিতে ভালো বা দক্ষ। সো গুডের পরে প্রিপোজিশন কি হবে বলতো? তারান্নুম, সুমাইয়া, গুডের পরে প্রিপোজিশন কি হবে? ইয়েস নুসরাত, কারেক্ট আনসার। না না মরিয়ম, না, গুডের পরে প্রিপোজিশন কি হয়? হ্যাঁ, ফন্ডের সাথে অফ হয় নিশাত, গুডের সাথে আমরা কি দিই? এট দেই, তাই না? গুড এট। তাহলে এই চারটাই মোটামুটি আমাদের পরিচিত, বা পরিচিত না হইলেও এগুলো একটু মেমোরাইজ করতে হবে, বা আমরা দেখতে দেখতে শিখলাম এগুলো, ঠিক আছে? ওকে তিশা, আমরা একটু আবার যদি একটু রিকল করি, রেফার্স টু, গ্রো আপ, তারপর গুড এট, আর কি আছে? ফন্ড অফ, মনে থাকবে? ওকে, সো কি বলছে? দে আর অলসো ভেরি গুড এট ইউজিং অনলাইন অ্যাপস, অনলাইন অ্যাপ ব্যবহারেও তারা বেশ দক্ষ, অ্যান্ড লুকিং ড্যাশ ইনফরমেশন ওয়েন এভার দে নিড, এবং ইনফরমেশন খোঁজাখুঁজিতেও তারা দক্ষ যখনই তাদের ইনফরমেশনের প্রয়োজন হয়। সো ই নাম্বারে কি হবে? তথ্য খোঁজা বলতে আমরা কি ব্যবহার করতে পারি বলতো? তথ্য খোঁজা বুঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? এই যে বলছে লুকিং ড্যাশ ইনফরমেশন, মানে বুঝাচ্ছে তথ্য খোঁজা। সো লুকের সাথে প্রিপোজিশন কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, এই তো লিহাদের উত্তরটা কাছাকাছি গেছে, বা সঠিক ধরতে পারি। হ্যাঁ, ফর দিচ্ছে বেশিরভাগই, ফর ছাড়াও আরেকটা হয় ইকরা, তাসনিহা, ফর ছাড়াও আরেকটা হবে, জানো কি তোমরা সেটা কি? সুপ্ত বলছে ফর, হ্যাঁ, লুক ফর হতে পারে, বা লুক আপও হইতে পারে। হ্যাঁ, ফর দাও আপ দাও হবে। থ্যাংক ইউ ভূমিকা। আচ্ছা, ফর বা আপ দুটাই হবে। হ্যাঁ, আচ্ছা, বলছে দিস জেনারেশন ইজ অ্যাবজর্বড ড্যাশ ইম্পর্টেন্ট ইস্যুস লাইক পলিটিক্স, সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড ইভেন এনভায়রনমেন্টাল কনসার্ন। আচ্ছা, বলছে এই যে জেনজি জেনারেশনটা আছে, প্রজন্মটা আছে, বলছে দিস জেনারেশন ইজ অ্যাবজর্ব, মানে আরো সহজে যদি বলি যে এই জেনারেশনটা হচ্ছে একটু মনোযোগী, তাই না? এমনই তো আছে। হ্যাঁ, এই জেনারেশনটা একটু মনোযোগী ড্যাশ ইম্পর্টেন্ট ইস্যুস, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে, যেমন ধরো পলিটিক্স, রাজনীতি, সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক যেই অসমতা আছে সেগুলোতে, ইভেন এনভায়রনমেন্টাল কনসার্নস, এমনকি আমাদের পরিবেশগত যে ইস্যুগুলো আছে এইগুলোতে। অর্থাৎ এই যে জেনারেশনটা আছে, মানে জেনজি আছে, তারা রাজনীতি, সমাজের যে বিষয়গুলো আছে, পরিবেশগত যে বিষয়গুলো আছে, এগুলোতেও কি তারা মনোযোগী, মানে এগুলো নিয়েও তারা মাথা ঘামায়, সহজ ভাষায় বললে। এফ নাম্বারে কি হবে বলো? অ্যাবজর্বের সাথে প্রিপোজিশনটা কি হবে বলো? কোন একটা জিনিসের মধ্যে মনোযোগী হওয়া, নিবিষ্ট হওয়া, এরকম বোঝাচ্ছে। ইয়েস, অলরেডি কারেক্ট অ্যান্সার দিয়েছি সবাই সবাই, থ্যাংক ইউ সো মাচ। যারা বুঝতেছো না কোনো অসুবিধা নেই, তুমি ভাইয়ের সাথে ক্লাসগুলো করো, নিজে অবশ্যই একটু নোট করে ধরো। ভাইয়া যে বলছি যে ফন্ডের সাথে অফ হচ্ছে, লুকের সাথে ফর বা আপ হচ্ছে, রেফার্সের সাথে টু হচ্ছে, এগুলো একটু লিখে ফেলো। হ্যাঁ, ঘুরে ফিরে এগুলো থেকেই আসবে। সো অ্যাবজর্বড ইন, তাই না? ইয়েস। কেন বলছে দিস জেনারেশন, এই জেনারেশনটা ইজ অ্যাবজর্বড ইন ইম্পর্টেন্ট ইস্যুস, ঠিক আছে? মানে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে সেগুলোতে তারা মনোযোগী। আচ্ছা, তারপর বলছে জেনজি ইজ ডিফারেন্ট ড্যাশ আদার জেনারেশনস,
জেনজিরা হচ্ছে অন্য যেই জেনারেশন গুলো আছে সেগুলো থেকে একটু ডিফারেন্ট। জেনজি ইজ ডিফারেন্ট, জেনজি হচ্ছে একটু ব্যতিক্রম দেন আদার, সরি, ডিফারেন্ট আদার জেনারেশনস। অন্য যে জেনারেশন গুলো আছে সেগুলো থেকে তারা কি একটু ব্যতিক্রম। এখানে দুইটা হবে, দুই ধরনের উত্তর হতে পারে। সো কি কি হবে বলো তো? না নুসরাত বলছে অন্য জেনারেশন থেকে ব্যতিক্রম। ইয়েস লিহাদ, জাফরিন জুই, দীপ্ত, তারপর সাগনিকা, থ্যাংক ইউ তানজিমুল, তমা, আই মিন তিশা, তারপর তমা, ইলিয়াস হাসান আইডি থেকে যে জয়েন করেছো, ভাবনা, কারেক্ট। বলছে ভাইয়া অন্য জেনারেশন গুলো থেকে, হতে বা থেকে বুঝাইতে আমরা কি বলি ইলোরা? হতে বা থেকে বুঝাতে তো আমরা ফ্রম ব্যবহার করি, তাই না? সো কি হইতে পারে? ফ্রম। সো এইটা আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা কিন্তু আমরা রেগুলার যে বেসিক রুল গুলো আছে এগুলো দিয়ে বুঝতে পারতেছি। ওকে, বলছে কেন তারা এরকম একটু ডিফারেন্ট? বিকজ, কারণ দে আর অলওয়েজ কানেক্টেড ড্যাশ সোশ্যাল মিডিয়া এন্ড আদার অনলাইন প্ল্যাটফর্মস। মানে বলছে যে কারণ হচ্ছে তারা সব সময় সোশ্যাল মিডিয়া, সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোর মাধ্যমে কানেক্টেড। সো কি হবে বলো? আবারও বলছি, কি বললো? বিকজ, কারণ দে আর অলওয়েজ কানেক্টেড ড্যাশ সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্মস। মানে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর মাধ্যমে, এগুলোর দ্বারা, এগুলোর সাথে, এগুলোতে কানেক্টেড বা সংযুক্ত। ঠিক আছে? হ্যালো বন্ধু মাসুম, কবে আসবা তুমি ঢাকায়? আচ্ছা বলো কি হবে? ইয়েস, কানেক্টেড টু হইতে পারে, কারেক্ট, কানেক্টেড টু। আর কি হতে পারে? আমি যদি বলি টু কিন্তু কারেক্ট, আমি আরেকটা জাস্ট উত্তর দেখাচ্ছি। বলছে দে আর অলওয়েজ কানেক্টেড বাই সোশ্যাল মিডিয়া। কানেক্টেড বাই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার দ্বারা তারা সবসময় কানেক্টেড থাকে, এরকম বুঝাচ্ছি। হ্যাঁ, টু বাই উইথ দিচ্ছ, এই তো সাবাস, টু কারেক্ট। ওকে, দে এনজয়, তারা উপভোগ করে, লার্নিং ড্যাশ নিউ থিংস। বলছে দে এনজয় লার্নিং ড্যাশ নিউ থিংস, তারা নতুন জিনিসগুলো শেখাটাকে এনজয় করে, উপভোগ করে। সো আই নাম্বারে কি হবে বলো? আমি একটু আরো সহজে বলি, বলছে দে এনজয় লার্নিং ড্যাশ নিউ থিংস, তারা নতুন জিনিসগুলো সম্পর্কে জানতে, তাহলে এখানে সম্পর্কে কথাটা নাই। বলছে দে এনজয়, তারা উপভোগ করে, লার্নিং ড্যাশ নিউ থিংস, নতুন যে জিনিসগুলো আছে এগুলোর সম্পর্কে জানতে তারা এনজয় করে। সো কি হবে বলো তো? থ্যাংক ইউ সো মাচ ইলিয়াস আলী আইডি থেকে যে জয়েন করেছো। মাসুম, তোমার আগেরটা কারেক্ট, এটা কি হবে ভাইয়া বলো তো? আই নম্বরটা মাসুম, ইমা, তারপর লিহাদ, বলো ভাইয়া। থ্যাংক ইউ নাওরিন, কারেক্ট আনসার ভাইয়া। about, so they enjoy learning about new things dash videos and websites। মানে তারা নতুন জিনিস সম্পর্কে জানতে উপভোগ করে, ড্যাশ ভিডিওস এন্ড ওয়েবসাইট। মানে আমি যদি একটা অর্থ এইভাবে চিন্তা করি যে ভিডিওস এবং ওয়েবসাইটের মাধ্যমে, ধরো আমি যদি মাধ্যমে ব্যবহার করতে চাই এখানে, তাহলে এখানে যে নাম্বারে কি হইতে পারে বলো তো লাবিবা? আমরা যদি এখানে মাধ্যমে দিতে চাই, আর কি হইতে পারে? বাই ছাড়াও আরেকটা, আরো ভালো একটা উত্তর হতে পারে দে এনজয় লার্নিং অ্যাবাউট নিউ থিংস। আর কি হতে পারে বলো তো? আমরা এই যে মাধ্যমে
বা উপায়ে বোঝাতে এটা ব্যবহার করি। সো বলো তো আরেকটা কি হইতে পারে? তোমা, নরিন, তানজিল, এই তো রাফিকুল ইসলাম আরেকটা আনসার দিতে পেরেছে, থ্রু থ্রু ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট। আচ্ছা আমাদের হাতে সময় আছে? আর সময় আছে, আরো একটা পড়তে পারবো আমরা। তাহলে একটু যদি আমি রিক্যাপ করি, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে আমি যদি একটু রিক্যাপ করি, এইখান থেকে আমাদের সবগুলো আমরা মানে বেশিরভাগই আমরা আমাদের যে বেসিক রুলগুলো আছে ওইগুলোতে পড়তে পারছি, বাট কিছু জিনিস আমাদের একটু মুখস্থ করতে হবে যারা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে একটু কাঁচা। তার মধ্যে একটা হচ্ছে রেফার্স টু, এটা পারি আমরা, মনে থাকবে, সবাই একবার আমার সাথে পড়ো তাইলে মনে থাকবে। রেফার টু মানে হচ্ছে কোনো কিছু বুঝানো, ঠিক আছে? যেমন জেনজি দ্বারা বুঝায়, তো এখানে রেফারের সাথে কি হয়েছে? টু হয়েছে। পড়েছো সবাই আমার সাথে? সেকেন্ড আমার সাথে একটু পড়ো। ফন্ট অফ, ফন্টের সাথে কি হবে? বুঝা যাইতেছে না আসলে, এত লেখালেখি করছি আমরা। ফন্ট অফ মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা, কেমন? ফন্ট অফ মনে থাকবে। আরিফা, গোলাম সারওয়ার, ইসরাত, তোমরা পরে খাতায় নোট করে নিও, বা আমি যখন বইটা তোমাদেরকে দিব তখন তোমরা ওইখানে দাগায় ফেলো। ফন্ট অফ। 3 নাম্বার, গ্রো আপ। গ্রো আপ মানে হচ্ছে বেড়ে ওঠা। গ্রো আপ, গ্রো আপ, এডোরা গ্রো আপ মানে কি? বেড়ে ওঠা। আমরা কি আর কিছু পেয়েছি? গুড এট। গুড এট মানে কি? দক্ষ, কোনো কিছুতে ভালো হওয়া, ঠিক আছে? এইভাবে যদি আমরা পড়ি, মনে করো যে একটাতে 10টা শূন্যস্থান থাকলে 6টা যদি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে আর 4টা যদি রেগুলার রুল থেকে আসে, তো এই 4টাতে নিশ্চিত হবে, আর এই 6টাও ইনশাল্লাহ আমরা এইভাবে পড়লে পারবো। আমরা চলো আর একটা ক্লাসে আজকে পড়ি, পড়ার পর তোমাদেরকে ছেড়ে দিব। তোমরা আজকে অনেকক্ষণ অন্য কিছু ক্লাসে ছিলা, ঠিক আছে? আর একটা পড়বো আমরা এখন। ভালো লাগতেছে? মানে আমি একটা কথা একটু বলি যে তুমি আজকে আমার সাথে প্রিপোজিশন নিয়ে প্রথম ক্লাস, আমি তোমাদের ব্যাচে ক্লাস নিই প্রিপোজিশন নিয়ে, তুমি যদি মনে করো যে আজকে একটা ক্লাসে তুমি প্রিপোজিশন শিখে ফেলো, পসিবল না ভাইয়া। শুরুর 2-3টা ক্লাসে তোমার একটু মানে একদম ফাউন্ডেশনটা মজবুত হবে, এরপর তুমি নিজে গিয়ে পারবা, ঠিক আছে? তুমি শুরুর 2-3টা ক্লাসকে তুমি তোমার ক্লাস হিসাবে ধরো না, ভাববা যে তুমি এটাতে শিখতে আসছো প্রথম 3টা ক্লাসে। আমি প্রিপোজিশন নিয়ে তোমাদেরকে 5টা ক্লাস দিব ইনশাল্লাহ। তো তুমি ভাবো যে তোমাকে প্রথম 3টাতে তুমি শুধু শিখতে আসছো, পরের 2টাতে তুমি একটু নিজের প্রতি এক্সপেকটেশন বা প্রত্যাশাটা বাড়ায়, কেমন? আচ্ছা চলো আমরা একটু পরে যাই। এই যে এখানে বইটা হাতে পাওয়ার পর তোমরা যদি কোথাও না বুঝো এখানে ব্যাখ্যাগুলো পাবা, ঠিক আছে? আচ্ছা, কুমিল্লা বোর্ড যেটাকে সবাই একটু কঠিনই বলে, চলো আমরা দেখি আসলেও কি কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হচ্ছে কিনা। 2025-এ আসছে কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা। বলছে লাভ ফর মাদারল্যান্ড। তোমাদেরকে আবারও বলি তুমি প্রথম 3টা ক্লাস আমার সাথে প্রিপোজিশনের প্রথম মিনিমাম 3টা ক্লাস মনে করবা যে এই 3টা ক্লাসে তুমি আসলে কিছু পারবা না, এটা মনে করে ভাইয়ের সাথে ক্লাস করো। বলছে লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসাটা ইজ ইনহেরেন্ট ড্যাশ ম্যান, মানে বলছে এই যে স্বদেশের প্রতি ভালোবাসাটা মানুষের মধ্যে সহজাত, অবিচ্ছেদ্য, মানুষের মধ্যে এটা থাকে। সো এটা না পারাটা স্বাভাবিক, কারণ ইনহেরেন্টের সাথে একটা স্পেসিফিক প্রিপোজিশন বসে একদম, ঠিক আছে? তিশা, থ্যাংক ইউ ভাইয়া। ইনহেরেন্টের সাথে একদম স্পেসিফিক একটা প্রিপোজিশন বসে যেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। সো যারা পারো বলো, না পারলে অসুবিধা নাই। না মাসুম রব্বানি, তোমাদের কাছে এসব কোনো ব্যাপার? যারা পারো অসুবিধা নাই, মানে বলো, আর না পারলে অসুবিধা নাই, ঠিক আছে? সো বলো ইনহেরেন্টের সাথে কি হবে? ইয়েস, অনেকেই কারেক্ট আনসার দিয়েছো। ইনহেরেন্টের সাথে আমরা ইন দিব, শিখে ফেলি আমরা, যারা পারি না কোনো অসুবিধা নাই। ইনহেরেন্ট ইন মানে কি? মানে হচ্ছে কোনো কিছু বিদ্যমান থাকা, ঠিক আছে? আমরা বলি না এটা তার সহজাত বৈশিষ্ট্য, মানে কি তার মধ্যে এটা বিদ্যমান থাকে এমন একটা বৈশিষ্ট্য, মানে তার মধ্যে এটা থাকে। সো ইনহেরেন্টের সাথে প্রিপোজিশন কি হবে অবশ্যই জানাই দিব ভাইয়া। খাদিজা, ভাবনা, দীপ্ত, ইনহেরেন্টের সাথে ইন হবে, মানে হচ্ছে বিদ্যমান থাকা বা সহজাত। আচ্ছা, আচ্ছা, আ ম্যান
who is devoid dash love for his motherland is not a true patriot. বলছে a man, একজন মানুষ যার মধ্যে ধরো লাভ ফর হিজ মাদার, মানে যার মধ্যে তার মাতৃভূমির জন্য ভালোবাসাটা নাই, বলছে নট ট্রু পেট্রিয়ট, যার হচ্ছে স্বদেশের প্রতি ভালোবাসা নাই, সে প্রকৃত দেশপ্রেমিক নয়। সো ডেভয়েড, এই যে শব্দটা আছে এর সাথে প্রিপোজিশন কি হবে? এটার সাথে একটা স্পেসিফিক প্রিপোজিশন হবে, আমরা দিব কি ডেভয়েড অফ। ঠিক আছে, মানে হচ্ছে কোনো কিছু বর্জিত। বর্জিত মানে কি, মানে কোনো কিছু না থাকা বুঝাই দিয়েছে। দেখি এটা দেখানো যায় কিনা। আচ্ছা, এটা দেখালে ঝামেলা হয়ে যাবে। ওই যে ঠিক আছে, না পারলে অসুবিধা নাই, আবারও বলতেছি প্রথম 3টা ক্লাসে তুমি মনে করো তুমি কিচ্ছু পারো না। সো ডেভয়েড এর সাথে প্রিপোজিশন অফ, এটা মানে কি কোনো কিছু বর্জিত বা কোনো কিছুর অভাব থাকা। এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? অভাব থাকা কোনো কিছুর। আচ্ছা, বলছে আ জেনুইন প্যাট্রিয়ট লাভস হিজ মাদারল্যান্ড, একজন প্রকৃত দেশপ্রেমী সে তার মাতৃভূমিকে ভালোবাসে। ড্যাশ দ্য কোর অফ হিজ হার্ট, মানে তার একদম হৃদয়ের গভীর থেকে। সো হতে বা থেকে বুঝাতে আমরা কি ব্যবহার করি? বলছে আ জেনুইন প্যাট্রিয়ট, একজন প্রকৃত দেশপ্রেমী লাভস হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমিকে ভালোবাসে। ড্যাশ দ্য কোর অফ হিজ হার্ট, তার যে হৃদয় আছে তার এই হৃদয়ের গভীর থেকে। সো হতে বা থেকে বুঝাতে আমরা কি ব্যবহার করি বলো? তাসমিহা ফাতেমা, স্বপ্ন ছোঁয়া, জাফরিন জুই, বলো তো কি হবে? বলো তো হতে বা থেকে বুঝাচ্ছে কি হবে? ইয়েস, ইলিয়াস হাসান আইডি থেকে যে জয়েন করেছো, কারেক্ট অ্যান্সার ইমা। হতে বা থেকে বুঝাতে আমরা ফ্রম ব্যবহার করি। এটা কিন্তু সবাই বাড়তে হবে, এটা কিন্তু কোনো রুল না। সরি, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। হ্যাঁ, ওকে। সো বলছে আ জেনুইন প্যাট্রিয়ট লাভস হিজ মাদারল্যান্ড ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, হি ডেডিকেটস হিজ হোল লাইফ ড্যাশ দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি, মানে সে তার নিজের দেশের সেবায় তার সমগ্র লাইফটাই উৎসর্গ করে দেওয়া। সো উৎসর্গ করা অর্থে ডেডিকেট শব্দটার সাথে একটা প্রিপোজিশন হয়, বলতো কি হয় সেটা? ইলোরা, সাকিরা, তারান্নুম, সুরঞ্জিত সেন, উৎসর্গ করা বুঝাতে আমরা ডেডিকেটের সাথে প্রিপোজিশন কি দেই? ডেডিকেট শব্দটার সাথে আমরা প্রিপোজিশন কি দেই বলতো? কি বলছে? হি ডেডিকেটস হিজ হোল লাইফ টু দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি। সো কি হবে বলতো? ডেডিকেটের সাথে প্রিপোজিশন কি? না না, ডেডিকেটের সাথে প্রিপোজিশন না নিশা। ডেডিকেট ইয়েস, সিয়াম কারেক্ট অ্যান্সার দিয়েছে, তারান্নুম কারেক্ট অ্যান্সার দিয়েছে। আর আমরা অর্থের বিবেচনা এটা একটু ভুল করে ফেলতেছি, বাট ডেডিকেটের সাথে তো এই যে তোমার বন্ধুরা কারেক্ট অ্যান্সার দিয়েছে। টু হয় না ভাইয়া? বললে আমরা ডেডিকেটেড টু ড্যাশ, তাই না সাগনিকা? হ্যাঁ হ্যাঁ সাগনিকা, সবার কমেন্টে পড়তেছি, টু দিতে পারি আমরা এখানে। হ্যাঁ, বলছে হি ইজ প্রিপেয়ার্ড, আমি এটা মুছে ফেলতেছি। ওকে, কি বলছে? হি ইজ প্রিপেয়ার্ড টু লে ড্যাশ হিজ লাইফ ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ দ্য মাদারল্যান্ড, মানে বলছে সে প্রস্তুত থাকে টু লে ড্যাশ, মানে অর্থটা এমন দাঁড়াবে যে বিসর্জন দিতে হিজ লাইফ, তার জীবনটাকে, ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ দ্য মাদারল্যান্ড, মানে মাতৃভূমির স্বার্থ রক্ষার জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য সে তার জীবনটা উৎসর্গ করতে বা জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। সো এখানে লে শব্দটার সাথে কি হবে? লের সাথে স্পেসিফিক একটা প্রিপোজিশন হয় যেটার অর্থ কি দাঁড়ায়? বিলিয়ে দেওয়া, বিসর্জন দেওয়া, এরকম। এটা তোমাদেরকে আমি পড়িয়েছি তোমরা যখন ক্লাস 10-এ ছিলা তখন। না না না,
অনেকেই সবাই ভুল করতেছে। এই যে ইমা কারেক্ট আনসার দিয়েছে, আরো একজন উপরে কারেক্ট আনসার দিয়েছিল, আমি তোমার নামটা দেখতে পারিনি ভাইয়া, চলে গেছে। তারান্নুম, ইলিয়াস, সোনিয়া, কারেক্ট আনসার, কারেক্ট আনসার। লে ডাউন, পারফেক্ট। এটা একটু মুখস্থ করতে হবে, যারা পারি না কোনো অসুবিধা নেই, তোমাকে আবারও রিমাইন্ডার দিচ্ছি, বারবার রিমাইন্ডার দিচ্ছি। প্রথম 3টা ক্লাসে তুমি মনে করো যে তুমি কিচ্ছু পারবা না, ঠিক আছে? একদম মনে করো কিচ্ছু পারবা না, ওকে? সো শিখে ফেলি আমরা লে ডাউন, বিসর্জন দেওয়া, বিলিয়ে দেওয়া, ঠিক আছে? ইনহেরেন্ট ইন মানে হয় কি অবিচ্ছেদ্য, সহজাত, বিদ্যমান থাকা, ঠিক আছে? ডেভয়েড অফ কোনো কিছু অভাব থাকা। 3টা শিখলাম আমরা আজকের এই ক্লাসটাতে। তারপর বলছে আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের যে স্বাধীনতা যোদ্ধারা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, আর দ্য প্রাউড সন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের গর্বিত সন্তান। দে টুক প্রাইড ড্যাশ ফাইটিং ফর দ্য মাদারল্যান্ড। সো এফ নাম্বারে কি হবে বলো তো? বলছে দে টুক প্রাইড, দে টুক প্রাইড মানে তারা গর্ববোধ করতেন, ড্যাশ ফাইটিং লড়াই করতে, ফর দ্য মাদারল্যান্ড, সরি ফর দ্য কান্ট্রি ড্যাশ আওয়ার এনিমি। সো কি হবে বলো তো? এটা মূলত কি হবে এই জায়গায়? হ্যাঁ, টেক প্রাইড ড্যাশ কি হবে এখানে? একটু ভুল করে ফেলতেছি আমরা। প্রাইডের সাথে নর্মালি আমরা কি দেই? ইন দেই ভাইয়া, ঠিক আছে সুপ্তা? আচ্ছা, নর্মালি ইন দেওয়া হয়। দে টুক প্রাইড ইন ফাইটিং ফর দ্য কান্ট্রি ড্যাশ আওয়ার এনিমি। জি নাম্বারটা কি হবে বলো? মানে বুঝাচ্ছে আমাদের শত্রুর বিরুদ্ধে। সো এখানে বিরুদ্ধে বুঝাচ্ছে বা বিপক্ষে, এরকম। জি নাম্বারটা কি হবে বলো তো? স্বপ্ন ছোঁয়া আইডি থেকে যে জয়েন করেছো, আরিফা, মেহরিন, হ্যাঁ অর্থি, তোমার আগেরটা কারেক্ট আনসার। আব্দুল আহাদেরও আগেরটা কারেক্ট আনসার। এইটা কি হবে বলো ভাইয়া? এই জি নাম্বারটা যদি না পারো খবর আছে, এটা বেস রেগুলার রুল। দে টুক প্রাইড ইন ফাইটিং ফর দ্য কান্ট্রি ড্যাশ আওয়ার এনিমি মানে আমাদের শত্রুর বিপক্ষে, শত্রুর বিরুদ্ধে। সো কি হবে বলো? এগেইনস্ট, থ্যাংক ইউ। এই নরিন, জি নাম্বারে ইন হয় কি করে ভাইয়া? ইন আওয়ার এনিমি মানে আমাদের শত্রুদের বিরুদ্ধে, সরি বিরুদ্ধে তো হয় না, ইন আওয়ার এনিমি মানে আমাদের শত্রুদের, এরকম হয়। দেখো ব্যাপারটা এমন বুঝাচ্ছে না যে দে টুক প্রাইড ইন ফাইটিং মানে তারা গর্ববোধ করে যখন লড়াই করে, ফর দ্য কান্ট্রি দেশের জন্য, এগেইনস্ট আওয়ার এনিমি। দেখি দাঁড়াও, হ্যাঁ আমাদের শত্রু এটা বুঝাচ্ছে। সো এগেইনস্টই তো হবে। হ্যাঁ তারানো, হ্যাঁ এটা কি হবে ভাইয়া? এগেইনস্ট, ঠিক আছে? এটা ভুল করা যাবে না, তুবা কারেক্ট। তারপর বলছে কি দেখো, দে নেভার রিট্রিটেড ড্যাশ দ্য ব্যাটল ফিল্ড রাদার সোপড ড্যাশ দ্য এনিমি ভ্যালিয়েন্টলি। কি বলছে যে তারা কখনোই রণক্ষেত্র থেকে পিছু হটেননি। দে নেভার রিট্রিটেড ড্যাশ দ্য ব্যাটল ফিল্ড মানে তারা ব্যাটল ফিল্ড থেকে কখনোই পিছু হটেননি। সো কি হবে? এটা পারার কথা, এটা সহজ। বলছে তারা ব্যাটল ফিল্ড থেকে মানে যুদ্ধ, এখানে হবে থেকে আর কি, সহজ কথায়, কখনো পিছু হটেননি। তারা যুদ্ধ বা রণক্ষেত্র থেকে কখনো কি করেননি? পিছু হটেননি। সো এইচ নম্বরটা কি হবে বলো? হ্যাঁ এটা এটা সহজ। এই মাসুম, এই জেডটা কি করে ইন হয়? হতে থেকে বুঝালে কি করে ইন হয় ভাইয়া? হেমায়াত, ফ্রম, ফ্রম
কি হবে? They never retreated from the battlefield, rather sought the enemy valiantly. মানে বলতেছে বরং, রাদার মানে কি? বরং sought the enemy valiantly, মানে তারা শত্রুর উপর, মানে এই যে দেখো বলছে বীরত্বের সাথে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। সো কি হবে? এখানে উপর কথাটা নাই আর কি, বলছে এই যে এই শব্দটা আছে, এটার পর এখানে যে শব্দটা হবে, যে মানে বলছে ড্যাশ দ্য এনিমি, মানে এখানে বোঝাচ্ছে উপর দ্য এনিমি, মানে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তেন। সেখানে কি হবে বলো? বলো তো, এখানে উপর বুঝাচ্ছে, সেখানে কি হবে? তারান্নুম, আব্দুল আহাদ, অন দিতে পারি, ইয়েস, আর আপন দিতে পারি, পারফেক্ট। অন দিলেও হবে, আপন দিলেও হবে। তারপর কি বলছে? সর্বশেষ, দেয়ার স্যাক্রিফাইস, তাদের যে আত্মত্যাগ, will end dash vain if we fail to build our own country, মানে আমরা যদি আমাদের নিজেদের দেশটা গঠন করতে বা গড়তে ব্যর্থ হই, তাদের যে স্যাক্রিফাইস আছে will end dash, মানে বলতেছে যে ওইটা বৃথা যাবে। ঠিক আছে, ভেইনের আগে একটা স্পেসিফিক প্রিপোজিশন হয়, যেটার অর্থ কিছুটা এমন দাঁড়ায় যে বৃথা যাওয়া, ব্যর্থ হওয়া। ঠিক আছে মারিয়া, কি হইতে পারে বলো তো ভাইয়া? বৃথা যাওয়া বুঝাতে ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আর রে সাবাস, সুপার ব্রিলিয়ান্ট। ইন ভেইন কি হয়? ইন ভেইন মানে হচ্ছে বৃথা যাওয়া, ব্যর্থ হওয়া, এরকম বুঝায়। তাহলে আমি যদি একটু মার্ক করি যে আমরা এই জায়গা থেকে কি কি শিখলাম। ইনহেরেন্ট, ইন, কোনো কিছু বিদ্যমান থাকা। আমার সাথে বলো তো সবাই, আরিশা, তানজিলা, ফাহমিদা সহ যারা আছো, কি হবে? ইনহেরেন্ট ইন মানে কি? কোনো কিছু বিদ্যমান থাকা। তারপর ডেভয়েড অফ মানে হচ্ছে কি? কোনো কিছুর অভাব থাকা। দুইটা। লে ডাউন মানে কি? আত্মত্যাগ করা, বিসর্জন দেওয়া। তারপর আর কি পড়লাম আমরা এখানে? এই যে ইন ভেইন মানে হচ্ছে বৃথা যাওয়া। চারটা শিখে ফেলি যে তার ভুল না হয় আমাদের। হ্যাঁ, তাহলে কি কি শিখলাম? ইনহেরেন্ট ইন, ডেভয়েড অফ। ইনহেরেন্ট ইন মানে কি? সহজাত বা বিদ্যমান। ডেভয়েড অফ মানে কি? অভাব থাকা। লে ডাউন, লে ডাউন মানে কি? বিসর্জন দেওয়া। সর্বশেষ ইন ভেইন মানে কি? বৃথা। কেমন? ওকে, ঠিক আছে। আর আজকে রাখবো না তোমাদেরকে, 9:30 বেজে গেছে। আমি তোমাদেরকে আবারও একটা রিমাইন্ডার দিচ্ছি, প্রথম 3টা ক্লাসে প্রিপোজিশনের আমার সাথে প্রথম 3টা ক্লাসে তুমি মনে করবে যে তুমি একটাও পারবা না। ঠিক আছে, ইনশাল্লাহ এর পর থেকে তুমি নিজের প্রতি প্রত্যাশা রাখতে পারো যে আমি আচ্ছা আস্তে আস্তে পারা শুরু করবো। অ্যান্ড এই যে স্লাইডটা আছে, এটা মূলত স্লাইড নেই, এটা একটা বই। আমি এই বইটা নিয়ে তোমাদেরকে ডিটেইলে শেয়ার করব। কেমন? থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছো। আজকে তোমাদের অনেকগুলো ক্লাস ছিল, এখন একটু চাপ থাকবে। নিজের এর মাঝে পড়াশোনার সময়টাও বের করতে হবে। দিনের বেলায় কিন্তু আমরা ক্লাস খুব একটা নেই না, একদম সকালটা পুরোটাই ফাঁকা থাকে তোমাদের। সো এটা কাজে লাগাও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যাগেন সুপ্তা সহ সবাইকে। মাসুম তোমাদের সাথে রুটিনটা শেয়ার করা আছে। ঠিক আছে, ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।